নেপালে কি চলছে সবটাই জানেন, বুঝতে পারছেন। দাউ দাউ করে চলছে সেখানকার অবস্থান, এবং কার্যত একজন মন্ত্রীকে, ক্যাবিনেট মিনিস্টারকে, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তাকে পিছনে উন্মত্ত জনতা তাকে তাড়া করছে, এবং একজন তরতাজা যুবক গিয়ে একদম কুম্ফু স্টাইলে গিয়ে মারছে লাথি। মাটিতে পড়ে যাওয়ার পর সেই মন্ত্রী আবার উঠে প্রাণ রক্ষা তাগিদে ছুটে বেড়াচ্ছে, এবং পিছনে সে বিক্ষোভকারীরা তাকে তাড়া করছে। এই ভাইরাল ভিডিও সংবাদ মাধ্যমের দৌলতে গোটা বিশ্ববাসী পরখ করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা নেপাল জুড়ে একদম পুরো দাউ দাউ করে, দাবানলের মতো দাউ দাউ করে চলছে গোটা নেপাল। কিন্তু কেন হঠাৎ করে নেপাল এই পরিস্থিতি তৈরি হলো? কেন নেপালে প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বাধ্য করা হলো? কেন একের পর এক মন্ত্রী বাড়িতে হামলা হলো? কিন্তু কেন? নিছক সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কি এত বড় বহিঃপ্রকাশ ঘটেছে, না এর পিছনে আছে নেপথ্যে কোনো একটা বৃহত্তর ষড়যন্ত্র বা বৃহত্তর কোনো ছক বা পরিকল্পনা? সবকিছু আজকে বলবো। নমস্কার, আমি হরিহর, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেন আজকে দাউ দাউ করে চলছে নেপাল। কি এমন ঘটলো নেপালে যেটা আমাদের সংবাদ মাধ্যমে সামনে এসছে, যে একটা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত যত সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো ছিল সেগুলো ব্যান করে দেওয়ার পরে যুব সমাজ মানে জেনজি তারা পথে নেমেছে, এবং যে তারা এসে তাদের স্কুল পোশাকে পরে দাদা বই খাতা নিয়ে এসে তারা আন্দোলন করেছে। এটা একদম পুরো যে খোলা চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। কিন্তু বিষয়টি কি সামান্য ওই সোশ্যাল মিডিয়া বন্ধের মধ্যেই আবদ্ধ রয়েছে, না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? সেইটা জানতে গেলে আপনাকে গোটা নেপালের অর্থনৈতিক, সামাজিক এবং একই সঙ্গে সেখানকার সার্বিক পরিস্থিতি সবকিছু আপনাকে আগে থেকে বুঝতে হবে। তবে আপনি কিন্তু এই ঘটনার যদি আপনাকে বলা হয় ময়না তদন্ত করেন, তাহলে কিন্তু একদম রুটে আপনি পৌঁছাতে পারবেন। যে এই নেপালে 2006 সালের আগে প্রায় 250 বছর, প্রায় 240 বছর সেখানে রাজতন্ত্র ছিল। মানে ভারতবর্ষে যখন ব্রিটিশরা রাজ করছে তখন নেপালে কিন্তু রাজতন্ত্র চলছে। ভারতবর্ষ স্বাধীন হলো, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, তখনও নেপালে রাজতন্ত্র বহাল তবিয়তে মানে ছিল। 2006 সালের পর থেকে একটা আন্দোলন সংগঠিত হলো। কিসের দাবিতে? না রাজতন্ত্রের অবসান এবং সেখানে গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি। এবং সেই গণতন্ত্র যে প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেটা কি বলা হলো? না আগামী দিনের এই যে এতদিন ধরে যে রাজতন্ত্র চলছে, নেপালের কোনো উন্নয়ন হয়নি। এই নেপালের উন্নয়নের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা খুবই জরুরি, এবং এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই নেপাল হু 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 করে আস্তে আস্তে উন্নতি হবে। ভালো কথা। তো সেই সময় যে মানে মানে ওই রাজতন্ত্রের যিনি রাজা ছিলেন, নাম ছিল হচ্ছে রাজা জ্ঞানেন্দ্র। এই রাজা জ্ঞানেন্দ্রের সঙ্গে কিন্তু ভারতের ভীষণ সখ্যতা ছিল। তো যখন একটা বড় অংশ আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে, তখন রাজা জ্ঞানেন্দ্র তিনি কিন্তু আপত্তি করলেন না, তাদের সঙ্গে সহমত পোষণ করে তিনি সরে দাঁড়ালেন। এবং সেই সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও রাজতন্ত্র থাকবে, এবং রাজতন্ত্রের যে সম্মান সেটা অক্ষুণ্ণ থাকবে। যেভাবে আমাদের ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখি, সেখানে প্রধানমন্ত্রী মানে ইলেক্টেড
মানে যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এবং সেখানে সরকার গঠন হয়, তারা সরকার চালায়, কিন্তু সেখানে সেই ঐতিহ্যমণ্ডিত রাজতন্ত্র, মানে রাজতন্ত্র মানে আমি বলছি সরকার চালানো না, কিন্তু সম্মানের সাথে সেই ঐতিহ্যটাকে কিন্তু ইংল্যান্ড ধরে রেখেছে। অনেকটা এই ধাঁচে হয়তো নেপালে রাজতন্ত্র রক্ষা করার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা রক্ষা করা হয়নি। ভালো কথা। তাতেও কিন্তু রাজা জ্ঞানেন্দ্র আপত্তি করেননি। এবার কি হলো না, 2008 থেকে 2025 এই 17 বছর ধরে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে, এমনি আমাদের মানে গণতান্ত্রিক পদ্ধতিতে কোথাও 4 বছর কোথাও 5 বছর অন্তর সরকার বদল হয়। তাহলে নিয়ম অনুযায়ী 17 বছর মানে 3 থেকে 4 বার সরকার গঠন মানে বদল হওয়ার প্রয়োজন ছিল, হওয়া উচিত ছিল নেপালে। কিন্তু আপনি নেপালের যদি রাজনৈতিক ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে কম বেশি প্রায় 14টা সরকার বদল হয়েছে এখনো পর্যন্ত। আর এই গণতন্ত্র মানে রাজতন্ত্রকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার পরে যে নেপালবাসী পেয়েছে, যেটা বলেছিল উন্নততর নেপাল তৈরি হবে, তার বিনিময়ে কি পেয়েছে জানেন? বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্রেন ড্রেন, মানে বহু মেধাবী ছেলে তারা সেখানে সেই মতো করে যোগ্য অনুযায়ী কোন রকম চাকরি পাচ্ছে না, তারা বিদেশে গিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে। বহু মেধাবী ছেলে বহু আমাদের ভারতবর্ষে এসে তারা ভালো ভালো জায়গায় রয়েছে, কাজ করছেন, এবং আমরা সেটা খুব সাদরে তাদের গ্রহণ করছি। কিন্তু ব্রেন ড্রেন ঘটেছে। তাহলে যে আশার আলো দেখিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল, যে স্বপ্ন দেখানো হয়েছিল নেপালবাসীকে, সেটা কিন্তু আদতে মুখ থুবড়ে পড়েছে। এবং এই যে টোটাল ঘটনা পরম্পরায় যেটা দেখা যাচ্ছে যে নেপাল আস্তে 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 কিন্তু পিছিয়ে পড়েছে। রাজতন্ত্র সরে গিয়ে গণতন্ত্র এসে আকারে কিন্তু লাভ হয়নি। এখন যে সরকার চলছে মানে মূলত নেপালে হচ্ছে 3টে সরকার বা 3টে রাজনৈতিক পার্টি রয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে নেপাল কংগ্রেস, একটা হচ্ছে মাওয়িস্ট পার্টি, আর একটা হচ্ছে মার্কসিস্ট লেনিন পার্টি। মানে এই মানে বামপন্থী সরকার এখন ক্ষমতায় রয়েছে, যার প্রধানমন্ত্রী এতদিন ছিলেন হচ্ছে অলি। এবং এই নেপালে যদি বামপন্থী সরকার থাকে, তাহলে মানে কমিউনিস্ট সরকার থাকে, তাহলে অবভিয়াসলি যে এক্সপেক্ট করা যায়, মানে দুয়ে দুয়ে যে হিসেব করা যায়, সেই হিসেবই মিলেছে। চীনের সাথে দারুণ সখ্যতা তৈরি হয়েছে নেপালের, দূরত্ব তৈরি হয়েছে ভারতবর্ষের। এই চলতে থাকা সম্পর্ক যত দিন গেছে, মানে এই সরকার যত দিন সময় গিয়েছে, ভারতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। আমরা যে বিষয়টাই আসতে চাইছি যে কেন আগুন জ্বলছে নেপালে, আসলে হচ্ছে যে নেপালে একটা জেনজিরা তারা রাস্তায় নামলো, আগুন গোটা দাবানলের মতো গোটা দেশে ছড়িয়ে পড়লো। একের পর এক ক্যাবিনেট মিনিস্টারের বাড়িতে হামলা হলো, আগুন জ্বললো, সংসদ ভবনে আগুন জ্বললো, রাস্তায় কাতারে কাতারে জেনজিরা রাস্তায় নামলো। আর সেনাদের সাহায্য নিয়ে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দেশ ছাড়লেন। ঠিক 1 বছর আগে ফিল করুন বাংলাদেশের ঘটনা। সেই ছাত্র সমাজ তারা রাস্তায় নামলো, তারা নামলেন, একের পর এক মন্ত্রীদের বাড়িতে আক্রমণ হলো। সেই মানে শেখ হাসিনার সরকারের যারা মন্ত্রী ছিলেন তাদের বাড়ি জ্বললো, আক্রান্ত হলো, বহু মানুষের মৃত্যু ঘটেছে হামলার জেরে, রাস্তা অগ্নিগর্ভ হয়ে পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। সেনাদের সাহায্য নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়লেন, কাকতালীয়। কিন্তু কোথাও মিল পাচ্ছেন না। বাংলাদেশ নেপাল ঘটনার যে পরম্পরা, কোথাও একটা
সূত্র রয়েছে, কোথাও একটা যেন মনে হচ্ছে একটা মিল রয়েছে, একই ঘটনা, মানে একই কায়দায় ঘটছে। নেপালের সঙ্গে চীনের সখ্যতা কার সমস্যা হতে পারে? সেটা হচ্ছে আমেরিকার। কেন, কোথায় কার সঙ্গে কে বন্ধুত্ব রাখবে, কার সঙ্গে কার শত্রুতা তৈরি হবে, তা কম বেশি ঠিক করা হচ্ছে আমেরিকা। তো এর পিছনে আমেরিকার হাত নাই তো? মানে এটা রাজনৈতিক একাংশ মনে করছে। কেন, এই যে চীনের সঙ্গে নেপালের সখ্যতা, এটা সামহাও কখনো আমেরিকা মেনে নিতে পারবে না। তাই চাইছে নিজের কোনো একজন প্রতিষ্ঠা লাভ হোক বা এমন সরকার গঠন হোক যার সঙ্গে চীনের দূরত্ব তৈরি হবে এবং আমেরিকার সঙ্গে সখ্যতা তৈরি হবে। আমি বলছি না, এগুলো রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এর পিছনে হয়তো কোনো একটা গভীর একটা ছক রয়েছে। আর এই আন্দোলনটাকে সংগঠিত করার জন্য যার নাম সামনে আসছে সেটা হচ্ছে সুদান গুরুং। সুদান গুরুং কে না, একজন নাইট ক্লাবের ওনার, এবং তিনি একই সাথে ডিজে মালিক ছিলেন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন। 2015 সালের যে নেপালে ভূমিকম্প হয়েছিল নিশ্চয় মনে রয়েছে, সেখানে প্রায় 9,000 মতো মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় এই সুদান তার সন্তানকে হারিয়েছিলেন এবং এই ঘটনা তার জীবনের টার্নিং পয়েন্ট হয়। তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে একটা এনজিও প্রতিষ্ঠা করেন, নাম হচ্ছে হামি নেপাল। এই হামি নেপালের কাজ কি ছিল না, তিনি বিপর্যয় মোকাবিলার কাজ করতেন। যেখানে যেখানে দুর্ঘটনা ঘটতো সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তার এনজিওর মাধ্যমে। এবং এনজিওটা এতটাই রীতিমতো গোটা দেশ জুড়ে পপুলার হয়ে উঠেছে বা হয়ে উঠেছিল বলা যেতে পারে, এখনো বেশ রীতিমতো জনপ্রিয় উঠেছিল, যে একের পর এক নামী ফিল্ম স্টার, মিস ইউনিভার্স তার হচ্ছে রীতিমতো পৃষ্ঠপোষক, এবং বিদেশ থেকে ফান্ডিং আসতো। ইনস্টাগ্রামে তার প্রচুর ফলোয়ার্স ছিল। তিনি ডাক দিলেন, সোশ্যাল মিডিয়া যখন বন্ধ করে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, তিনি সবাইকে আন্দোলনে নামার ডাক দিলেন। যেহেতু এই তার কার্যকলাপ গোটা মানুষের কাছে একটা আস্থার জায়গা তৈরি করেছিল, ফলে তার ডাকে সাড়া দেবে সেটা স্বাভাবিক, সেটা ঘটলো। এবং আখের এই যে আন্দোলন, এই আন্দোলনের পরে একটা সরকার রাতারাতি বদলে গেল। এখন এই জেনজিদের পক্ষ থেকে সমর্থন নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এখন যেহেতু সেনারাই চালাচ্ছেন, একজন প্রাক্তন প্রধান বিচারপতির নাম সুশীলা দেবীর নাম উঠে আসছে, তিনি নাকি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে রায় দিয়েছে জেনজিরা, যে সেই হচ্ছে তাদের মুখ হোক। আর একটা মারাত্মক ঘটনা, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছিল। সেখানকার যদিও সেটা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদেরই কিছুটা হলেও অঙ্গুলি হেলনে হয়েছে, যে সেখানকার যারা ক্রিমিনাল দাগি আসামি তাদেরকে জেল থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এটা রীতিমতো ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সেটা কি সত্যি মিথ্যা সেই বিষয়ে আমি ব্যাখ্যা করছি না, কিন্তু যেটা বলা হচ্ছে একাধিক সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, প্রায় 13,000 দাগি বন্দী তারা কিন্তু জেল থেকে পুরো রীতিমতো বেরিয়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে একদম পুরো রীতিমতো তারা এখন কি করছে, অস্ত্র হাতে নাকি ঘুরছে, তারা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে, তারা কি করছে সেটা হচ্ছে সব থেকে মারাত্মক ব্যাপার, সেটা সব থেকে উদ্বেগের বিষয়। তারা কি করতে চলেছে সেটা সব থেকে ভাববার বিষয়। আগামী দিনে কি হবে, অন্যান্য দেশ মানে যারা বাইরের দেশ, চীনের কি ভূমিকা হবে, ভারত কি করবে, আমেরিকা তাদের কি ভূমিকা থাকবে, এবং নেপালের ক্ষেত্রে কি কি পদক্ষেপ, শান্তি ফেরানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হবে, সেটা সামনে সময় বলবে। আমরা চাই অবশ্যই শান্তি ফিরুক নেপালে, এবং ওখানকার মানুষ আগের যে এখন যে একটা চরম অশান্তিময় পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কাটিয়ে উঠুক,
এবং আবার সুস্থ হোক, শান্তি ফিরুক। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন, প্লিজ শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আজ চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।